বাংলাদেশ ঘিরে ভূ রাজনীতিতে নীরব প্রতিযোগিতা। সরকার ও দলগুলোর সঙ্গে বৈঠকে সরব কূটনীতিকরা। মুড়িয়া স্বার্থ রক্ষায় মত বিশ্লেষকের। দেশের স্বার্থে গুরুত্ব সরকারের। বেগম জিয়ার হার্ট ও ফুসফুসের সংক্রমণ, ফের হাসপাতালে ভর্তি। 12 ঘন্টা থাকবেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, জানালেন চিকিৎসক। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে 2 সেনা কর্মকর্তা। সাক্ষ্য হচ্ছে আবু সাইদ হত্যা মামলারও। চানখারপুলের তদন্ত কর্মকর্তাকে জেরা। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার। অভিযোগ পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ার শঙ্কা। সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। এবং তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ। সাক্ষী জটিলতায় 13 বছরেও প্রত্যাশিত গতি পায়নি মামলা। চিকিৎসার অভাবে অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। পুনর্বাসনের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাংলাদেশের কূটনৈতিক মানচিত্রে যেন নীরব প্রতিযোগিতা চলছে। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকার কাছাকাছি কারা থাকবে? প্রায় প্রতি সপ্তাহেই কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন 24-এর 5 আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনৈতিক পাড়ায়। সবাই মরিয়া নিজেদের স্বার্থ রক্ষায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নয়া পরিস্থিতিতে সবার তৎপরতাই নজরে আছে। জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল, সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে। বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের ওঠানামা আকাশ পাতাল। নতুন মুখ, তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকা এসব সমীকরণ কিভাবে দেখছে? চীনা দূতাবাসের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় 140টির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপির নেতাদের সঙ্গেও। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকবার। এর বাইরে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। পেশাজীবী ফোরামের সঙ্গেও বেশ কয়েকবার বসেছেন তারা। 20টি দ্বিপাক্ষিক ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2 দেশের গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশটি সফর করেছেন। বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস। বিপরীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয়। প্রায় 1.5 বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত। কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত 2 দশকে দেখা যায়নি। এদিকে গত 1.5 দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল, 5 আগস্টের পর তা ততটাই তলানিতে। শেখ হাসিনা ইস্যুতে অনেকটা মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মতো। থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, একটি এফওসি ও সম্প্রতি 2 দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ছাড়া আর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তবে থেমে নেই বাকযুদ্ধ। ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে। সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত 5 বছরের তুলনায় 5 গুণ। 5 আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় 80টি। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে 3 বার, যেখানে 5 আগস্টের আগে গত 6 বছরে বৈঠক হয়েছে 16টি। পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গত 1.5 বছরে 2টি এফওসি, মন্ত্রী পর্যায়ের সফর, প্রতিরক্ষা খাতেও 2 দেশের সশস্ত্র বাহিনী যোগাযোগ বেড়েছে বহুগুণ। আলোচনায় এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও। বিশ্লেষকরা একে ডিপ্লোম্যাটিক প্যারাডাইম শিফট বলছেন। তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত। সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্সা নিশ্চিত করা। 5 আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে। একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে
নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি। সেখানে কম্পেয়ার করার সাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে। একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা একসময় হয়তো ছিল, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ সময় বলি, সেটা আর সম্ভব না, কারণ পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে। অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র। তবে সাবেক এই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় দুই পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে। আগের সরকার যদি থাকতো যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত, কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই, বরং এটা থিতিয়ে গেছে, থেমে গেছে। তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে, কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না। তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাকে অবশ্যই প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। লিগ্যাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগ্যাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগ্যাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। মানে আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দিয়ে গেলাম, এটা তো মানুষকে সবাইকে জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। তো 1 নাম্বার আমাদের হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যেই বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বললে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে, আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে মতো সংস্কার হয় নাই। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে। আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। তার হচ্ছে আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কারক হিসেবে আমরা কার নাম জানি? সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি। লি কুয়ান ইউ সংস্কার করতে ওনার কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আইন উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্বাক্ষর করেন 2টি সমঝোতা স্মারক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। আলোচনায় দুদেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানিয়েছেন। শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ভর্তি করা হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয়। বেগম জিয়া 12 ঘন্টা মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
এক মাসের ব্যবধানে আবারও হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রোববার রাত ৮টার দিকে গুলশানের ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক বোর্ডের পরামর্শে দ্রুতই তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার সঙ্গে এবার যুক্ত হয়েছে চেস্ট ইনফেকশন, নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি। করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। অস্থির হওয়ার মতো পরিস্থিতি নয় উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি আগামী 12 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর FM সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 2 সেনা সদস্য সহ 4 জনের শুনানি হবে এদিন। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন BGMEA, BKMEA ও BTMA। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এ অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে BGMEA, BKMEA ও BTMA। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু একটা বাড়িতে 40 জন 50 জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে 20 জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা ইন্ডাস্ট্রির জন্য যোগ্য উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে। অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও
এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানি যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরো সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোশাক কারখানার নিচতলায় গুদামঘর হতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেনি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন। যেসব শ্রমিক উপরতলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। আগুনের ইয়ারতন বাইরে হইতে পারি না, এরপর কে বাইর করছে হেডুক কইতেই না, যেমন জাফায়া আমরা নিচে পড়ছি। আমার 2 পায়ের মাংস ছিঁড়ে গেছে, বাম হাতে 17টা সেলাই, পেট 3 বার কাটা, চোখ 2 বার কাটা। আমি অনেক অসুস্থ। ঘটনার ১৩ বছর পরেও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ আহতরা। ইনকাম না থাকলে সংসারের কাছে বোঝা হয়ে গেছি, এই জীবন নিয়ে চলতে চাই না। আমাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদী জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ না দেন, তাহলে তার দিনের ভিতরে আবারও শ্রমিকের লাশ দেখতে পারবেন। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি, মালিক সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১,০০০-এর বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। সময় সংবাদ, সাভার। এদিকে তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে পরিত্যক্ত ভবনের সামনে নিহত শ্রমিক পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে। সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনের সামনে স্মরণ সভা সহ দোয়া মাহফিলে অংশ নেন আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। সভায় দ্রুত শ্রমিকদের পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দাবি করেন তারা। অভিযোগ করেন সাক্ষী জটিলতায় মামলার অগ্রগতি থমকে আছে। বলেন গত ২ হাজিরাতে গার্মেন্টস মালিক উপস্থিত না হলেও আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। সময় সংবাদে আরও থাকছে। ১৫ বছর ধরে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিসমোগ্রাফ যন্ত্র কাজে আসেনি সাম্প্রতিক ভূমিকম্পেও। হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। আবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। বছর ব্যবধানে গেল অক্টোবরে এ খাতের আদায় কমেছে 16.5%। তবে ভ্যাট ও আয়করে ভাট দিয়ে গত মাসেও ইতিবাচক ধারা ধরে রেখেছে এনবিআর। অর্থ বছরের প্রথম 4 মাসের হিসাবে দেখা যায় রাজস্ব আহরণে প্রবৃদ্ধি 15% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় তা 17,219 কোটি টাকা কম। লক্ষ্য পূরণে কর আহরণ পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের।
দেশ চালাতে দরকারি অর্থের মধ্যে গেল অক্টোবর মাসে সরকারের কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জমা দেওয়ার কথা ছিল ৩৬,৭৯৩ কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে ৮,৩২০ কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। মাস ভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে দেখা যাচ্ছে আগস্টের মতো অক্টোবরেও বছর ব্যবধানে কমেছে আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। তবে এ সময়ে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেড়েছে ৫.৯৫%, আয়কর প্রায় ১০% আর ভ্রমণকর বাবদ আদায় বেড়েছে ২০% বেশি। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায় ৪ মাসের হিসেবে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ১,১৯,৪৭৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭,২১৯ কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৫% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ২৪.৭৮% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। এরপর রয়েছে আয়কর আর কাস্টমসের ৪ খাত মিলে প্রবৃদ্ধি হয়েছে ৪.৫৩%। বাংলাদেশ কর জিডিপি অনুপাতের দিক থেকে সারা পৃথিবীর ভিতরে সর্বনিম্ন অবস্থান করছে। বাংলাদেশের কর আহরণের যে প্রক্রিয়া, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ করার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত জটিল। কর আহরণের জন্য ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনার কর আহরণের জন্য প্রত্যক্ষ কর থেকে কর বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। টিন যারা দিচ্ছে না তাদেরকে আইনের প্রক্রিয়া এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এর সাথে একটা সামাজিক স্থিতিশীলতার প্রয়োজন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৯%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর শেরি বাংলা নৌঘাটিতে চলছে নবীন নাবিক ২০২৫ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে আজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর ৪১৭ জন নাবিক প্রবেশ করবেন তাদের এই বাহিনীতে। দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়ে তারা আজকে লাল সবুজ পতাকা হাতে শপথ নিয়ে তারা এই বাহিনীতে প্রবেশ করছেন। আমরা দেখেছি সকাল 10টা বাজতি বাদ্যর তালে তালে প্রবেশ করেছেন প্যারেড গ্রাউন্ডে। এখানে যে নাবিকরা আপনারা দেখতে পাচ্ছি, এই নাবিকরাই কিন্তু আগামীর বিশাল বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই প্রত্যাশা করা হচ্ছে। এইখানে 18 প্লাটুন নবীন নাবিক আজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে প্রবেশ করবেন এবং আজকে তারা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তাদেরকে উপদেশমূলক বক্তব্য দিবেন এবং নাজমুল হাসান এই নবীন নাবিকদেরকে শপথ পড়াবেন। এই শপথের মাধ্যমে তারা বাংলাদেশের জন্য আত্মনিয়োগ করবেন, সেটি কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত প্রতি বছর 2বার নবীন নাবিক প্রবেশ করে থাকে বাংলাদেশ নৌবাহিনীতে। এবারও 2025 বি ব্যাচের আজকে 417 জন 18 প্লাটুন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে প্রবেশ করছেন। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তার বক্তব্যের মাধ্যমে নৌবাহিনীর যে নবীন সদস্যরা তারা আসলে বাংলাদেশ নৌবাহিনীতে নিজেদের জীবন উৎসর্গ করবে, সেটি কিন্তু আসলে বলা হচ্ছে। এখানে নবীন নাবিকদের মধ্যে যারা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তাদের হাতে পুরস্কারও তুলে দিবেন নৌবাহিনী প্রধান। আমরা আজকে দেখেছি যে আসলে এই নৌবাহিনীর যে নবীন নাবিকরা তারা কিন্তু উজ্জীবিত হয়েছেন। মূলত নৌবাহিনীর যে স্লোগান শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই যে স্লোগান, এই স্লোগানে উজ্জীবিত হয়ে আজকের নবীন নাবিকরা তাদের নৌবাহিনীতে প্রবেশ করেছেন এবং তারা দেশের জন্য নিজের জীবন আত্মনিয়োগ করবেন, সেটি কিন্তু প্রত্যাশা সবার। তো এতটুকুই ছিল পটুয়াখালীর শেরেবাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড থেকে আমার কাছে সব শেষ। মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালে চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির ওপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট।
দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা। 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টটি, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এখানে যা উৎপন্ন হয় হাসপাতালে দেখা গেছে তার 20%ও এখনো নিতে পারে না। এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। মানের দিক থেকে এটা অনেক উন্নত। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। অভিযোগ উঠেছে সক্ষমতা থাকলেও অদৃশ্য কারণে কাজে লাগানো হচ্ছে না প্লান্টটি। বসিয়ে রাখা হয়েছে প্লান্টের জন্য কেনা 250 কেভির জেনারেটর। দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে উৎপাদন, ফলে জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলো বঞ্চিত হচ্ছে বিনামূল্যের সরকারি অক্সিজেন থেকে। এতে রোগীর খরচ যেমন বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্লান্ট স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অক্সিজেন চাহিদা মেটানো হবে বিনে পয়সায়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে সদর হাসপাতালে এই প্লান্টের অবস্থান হলেও এই হাসপাতাল অক্সিজেন কিনছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মাত্র 1.5 কিলোমিটার দূরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও বছরে কোটি টাকার অক্সিজেন কিনছে স্পেকটা ও লিন্দে নামের 2টি প্রতিষ্ঠান থেকে। সরকারি অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে অক্সিজেন? অবশ্য এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শেরে-বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্লান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আমার যে পিএসএর যেটা অক্সিজেন যে আমাদের আপাতত আমাদের সদর হাসপাতাল পিএসএর অক্সিজেন দিয়ে চলছে, আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। এখানে কিছুটা হয়তো আছে, মানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয় 1 কোটি টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে 1 লিটার অক্সিজেন কিনতে হচ্ছে 45 টাকায়, কিন্তু সরকারি প্লান্টে অক্সিজেন উৎপাদন খরচ মাত্র 2 টাকা 50 পয়সা। যে প্লান্ট থেকে জেলার সব হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সম্ভব, সেটি কেন ফেলে রাখা হয়েছে? এর নেপথ্যে কয়েকজন কর্মকর্তার কমিশন বাণিজ্যকে দুষছেন অনেকে। জেলা এবং উপজেলাগুলো কোথাও কিন্তু প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার সেটা এখান থেকে কেনা হয় না, এটা বাইরে থেকে কেনা হয়, যাতে করে আসলে এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে অক্সিজেন প্লান্ট করা হয়েছে সেটা অকার্যকরী রয়ে গেছে। সরকার এরকম একটা ব্যবস্থা নিচ্ছেন যাতে বরিশাল বিভাগের তথা বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্টলি এরকম সরবরাহ থাকে, যাতে করে অক্সিজেনের জন্য কোনো রোগী যাতে কষ্ট না পায়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ টাকার বেশি। অথচ সরকারি প্লান্টটি পুরো দমে চালু করলে একদিকে যেমন বছরে সরকারের কোটি টাকার সাশ্রয় হতো, তেমনি জনগণও পেত বিনামূল্যের অক্সিজেন সেবা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। দীর্ঘ 15 বছর ধরে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি। এতে হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এমনকি সাম্প্রতিক ভূমিকম্পে কোনো কাজেই আসেনি মাত্রা নির্ণয়কারী দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ যন্ত্রটি। সুজন দামের ছবি ও মোহাম্মদ মুনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের একমাত্র ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রটি 1 যুগেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে, অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায়। 2010 সালের অক্টোবরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্র সিসমোগ্রাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তির আওতায় স্থাপন করা হয় যন্ত্রটি। স্থাপনের 3 মাসের মাথায় 2011 সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। পরে মেরামত করে সচলের 1 বছরেই আবারও বিকল হয়ে যায়। পরে আর সচল করা যায়নি সিসমোগ্রাফটি। প্রায় 15 বছর যাবৎ এটি অকেজো রয়েছে।
এটা যদি ভালো থাকতো তাহলে আমরা এই অঞ্চলে কতটুকু ভূমিকম্প হচ্ছে এটা পরিমাপ করতে পারতাম। আমরা যত সেমিস্টার ধরে পড়াশোনা করছি এটার কোনো ব্যবহারিক কোনো জ্ঞান বা কোনো কিভাবে কি করতে হয় আমরা সে সম্পর্কে কোনো ধরনের কোনো শিক্ষা পাচ্ছি না। আমরা যদি প্র্যাকটিক্যাল নলেজটা এখান থেকে গেইন না করতে পারি তাহলে আমরা এই দেশের মানুষের জন্য কি সার্ভিসটা দিব। সিসমোগ্রাফ অচল থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারছেন না। দ্রুত সচল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিসমোগ্রাম এটা যদি আমরা আরো অ্যাক্টিভ করতে পারি এবং তাহলে সেখানে স্টুডেন্টরা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার জন্য অনেক স্কোপ পাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসমোগ্রাফ যন্ত্রটি স্থাপন করতে খরচ হয় প্রায় অর্ধ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালী থেকে কুয়াকাটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক মহাসড়ক, কিন্তু 83 কিলোমিটার এই রুট পরিণত হয়েছে ঝুঁকির করিডোরে। সড়ক জুড়ে ছড়িয়ে থাকা বৃষ্টির বেশি বাঁকের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েন পর্যটকরা। তৌকিপাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক লেবুখালী সেতু থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত 83 কিলোমিটার দীর্ঘ এ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায়। পুরো সড়কে রয়েছে অন্তত 20টি ঝুঁকিপূর্ণ বাঁক, যার এক প্রান্ত থেকে দেখা যায় না বিপরীতমুখী কোনো যানবাহন। এতে ঘটছে যানবাহনের সংঘর্ষ, এমনকি মৃত্যু। একটা অটো ব্রেক করলে আর একটা হ্যারে ওভারটেক করে চলে যায়, তাই চলে যায় ওরে বাঁচাইতে যাই আমার ঢালান লাগে খালে, নাইলে ওরে ঠেলে লই যাওয়া লাগে। কিছু কিছু টার্নিং আছে এই জায়গায় কোনো চিহ্ন নাই, এই চিহ্ন না থাকার কারণে আর কি দুর্ঘটনা বিগত ঘটে। যতক্ষণে আঁকাবাঁকা রোড সোজা না হইবে ততক্ষণে রাস্তার দুর্ঘটনা থেকে এড়া যাবে না। এদিকে সড়কের ওপরই রয়েছে অন্তত 15টি হাট বাজার। এর মধ্যে হেতালিয়া বাদঘাট, বদরপুর, বসাকবাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী এবং পাখিমেরা বাজারে সবসময় যানজট লেগে থাকে। এতে দুর্ঘটনা ঝুঁকি আরও বেড়েছে। কুয়াশার কারণে নসিমন গাড়িগুলো চিনায় না রাস্তায় না চিনে, এই জন্যে গাড়ি বাউলি মৌলি লইলে রাস্তার বাহিরে আমরা পড়ে যাই। রাস্তার উপরে হাট বাজার থেকে এইটাও নিষিদ্ধ। এইটা হইলে আমাদের দক্ষিণ অঞ্চলে সড়ক দুর্ঘটনা অনেক কমবে। সড়ক বিভাগ বলছে 4 লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে বাঁকগুলো সোজা করা হবে। আর সড়কের উপর বেড়ে ওঠা বাজারগুলো স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। বাঁক সরলীকরণগুলোকে করতে গেলে আমাদের 4 লেন প্রজেক্টের জন্য অপেক্ষা করতে হবে। এটা সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে। আশা করি তখন এটা বাস্তবায়ন হবে। রাস্তার পাশে যে হাটগুলো বসছে সবাইকে এই রেগুলেশনসের মধ্যে আনাটা একটু হয়তোবা সময় লাগবে, বাট আমরা নিয়ে এসে জনশৃঙ্খলা এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব। চলতি বছর এ মহাসড়কে 2 শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন প্রায় 1000। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। লেবাননে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ চিফ অফ স্টাফ। এতে আরও 5 জন নিহত এবং আহত হয়েছেন 28 জন। এদিকে গেল 1.5 মাসে প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ চিফ অফ স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হাইথাম আলী তাবতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হয়েছেন অনেকেই। হামলার পরেই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলী তাবতাবাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাবতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলমান যুদ্ধবিরতির মধ্যে এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির।
এদিকে গাজার চিত্রও প্রায় একই। নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল 1.5 মাসে প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দফতরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালে হামলাকারীরা প্রথমে সদর দফতরের মূল ফটকের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এর পরপরই গুলির শব্দ শোনা যায়। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এখনও থেমে থেমে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ ঘিরে ভূরাজনীতিতে নীরব প্রতিযোগিতা। সরকার ও দলগুলোর সঙ্গে বৈঠকে সরব কূটনীতিকরা। মরিয়া স্বার্থ রক্ষায় মত বিশ্লেষকের। দেশের স্বার্থে গুরুত্ব সরকারের। বেগম জিয়ার হার্ট ও ফুসফুসের সংক্রমণ, ফের হাসপাতালে ভর্তি। 12 ঘন্টা থাকবেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, জানালেন চিকিৎসক। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এবং জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে 2 সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আবু সাইদ হত্যা মামলারও চানখারপুলের তদন্ত কর্মকর্তাকে জেরা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময় বাণিজ্য নিয়ে থাকছে কিছুক্ষণ পর।